নমস্কার বন্ধুরা, আজ থেকে আমার পরপর কয়েকটি ভিডিও থাকবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চমকপ্রদ পৌরাণিক কাহিনী নিয়ে। তো বন্ধুরা, প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের কাহিনী জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আজ প্রথম পর্ব থাকছে সৌরাষ্ট্রের সোমনাথ মন্দির। এই তীর্থভূমিতে শ্রীকৃষ্ণ ও বলরাম দুজনেই দেহত্যাগ করেছিলেন। যদুবংশ এখানেই ধ্বংস হয়েছিল। যাদবদের পতনের জন্যই পতন থেকে পত্তন শব্দের উৎপত্তি, তাই এই স্থান প্রভাসপত্তন নামে খ্যাত। এখানে জ্যোতির্লিঙ্গ প্রকট হলেন কেন? পৌরাণিক বৃত্তান্ত হলো এই যে, চন্দ্রদেবের অপর নাম সোমনাথ। দক্ষ প্রজাপতি ভালোবেসে চন্দ্রদেবকে তার ২৭টি কন্যার সঙ্গে চন্দ্রদেবের বিবাহ দেন। এই সব বোনদের মধ্যে রোহিণী ছিলেন অতি সুন্দরী, ফলে চন্দ্রের অনুরাগ ছিল তার উপরই বেশি। এই নিয়ে অন্যান্য বোনদের মনে অভিমান ছিল। এইসব বোনেরা হলেন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, অভিজিতা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদা, উত্তর ভাদ্রপদা ও রোহিণী। রোহিণীর প্রতি চন্দ্রদেবের আকর্ষণ এত বেশি ছিল যে অন্যান্য স্ত্রীদের দিকে তিনি নজরই দিতেন না। তাই তারা সবাই পিতা দক্ষকে সে কথা জানালেন। দক্ষ কন্যাদের বোঝালেন, এইভাবে অভিমান না করে তোমরা সবাই চেষ্টা করো যাতে রোহিণীর মতোই আদর ও ভালোবাসা পাও চন্দ্রের কাছ থেকে। পিতার কথা শুনে সবাই তখন চন্দ্রের মন জয় করার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু এতে কোনো ফল হলো না। চন্দ্রদেব রোহিণীর প্রতি আরো বেশি প্রেমমগ্ন হলেন। কন্যারা আবার অভিযোগ করলে দক্ষরাজ তখন চন্দ্রকে ডেকে বোঝালেন। তাতে ফল হলো উল্টো। চন্দ্র রোহিণীকে আরো বেশি ভালোবেসে অন্যান্যদের প্রতি চরম অবহেলা করতে লাগলেন। এই সংবাদ দক্ষের কানে পৌঁছালে তিনি চন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি ক্ষয় রোগে আক্রান্ত হবে। দক্ষের অভিশাপে চন্দ্রের ক্ষয় রোগ হলো। তার জ্যোতি হলো ম্লান। সারা পৃথিবীতে তখন রব উঠল। দেবতারা ব্রহ্মার শরণ নিলেন। তাকে বললেন, দক্ষের অভিশাপে চন্দ্র ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফলে সবাই এখন মৃতপ্রায়। সৃষ্টি যে এবার ধ্বংস হয়ে যাবে। পিতামহ ব্রহ্মা বললেন, দক্ষের অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয়, তবে একটা উপায় আছে, তোমরা চন্দ্রকে ডাকো। দেবতাদের অনুরোধে চন্দ্রদেব ক্ষয়িষ্ণু দেহ নিয়ে এসে ব্রহ্মার কাছে রোগ মুক্তির প্রার্থনা করলেন। ব্রহ্মা তাকে উপদেশ দিলেন, প্রভাস তীর্থে গিয়ে শিবের আরাধনা করো। ব্রহ্মার কথা মতো রোহিণী সহ চন্দ্রদেব প্রভাস তীর্থে এসে হিরণ্য, কপিলা ও সরস্বতীর সঙ্গমের তীরে বসে মহাদেবের তপস্যা করতে লাগলেন। তার তপস্যায় আশুতোষ মহাদেব সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন, চন্দ্রদেব, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। দক্ষের অভিশাপে একেবারেই তোমার বিনাশ হবে না। তুমি দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হলেও আমার পরে আবার পূর্ণতা প্রাপ্ত হবে। অর্থাৎ 15 দিন ধরে তোমার ক্ষয় ও 15 দিন ধরে তোমার বৃদ্ধি হবে। চন্দ্রদেব তখন মহাদেবকে প্রভাস তীর্থে প্রকট হওয়ার জন্য অনুরোধ করলেন। মহাদেব তখন সূর্য কিরণের দীপ্তি নিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে প্রকট হলেন। চন্দ্রদেব সেই জ্যোতির্লিঙ্গ প্রভাসে প্রতিষ্ঠা করে স্বর্ণময় মন্দির নির্মাণ করিয়ে দিলেন। চন্দ্রদেবের অপর নাম সোমনাথ বলে এই জ্যোতির্লিঙ্গ সোমনাথ নামে খ্যাত হল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথই হল আদি জ্যোতির্লিঙ্গ। চন্দ্রদেবের তৈরি সেই মন্দির যে কয়দিন ছিল তা কেউ জানে না।
প্রভাস পত্তনের ভদ্রকালী মন্দিরে প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় যে এই মন্দির কোনোভাবে ধ্বংস হওয়ার পরে ঋষি পুলস্তর পুত্র রাবণ এখানে রজত মন্দির নির্মাণ করেছিলেন। কালক্রমে সেই মন্দিরও ধ্বংস হলে যুধিষ্ঠির চন্দন কাঠের মন্দির তৈরি করেন। সোমনাথ মন্দিরের প্রাচীনত্ব গবেষণার বিষয়। কতবার যে মন্দির নির্মাণ হয়েছে তার কোনো হিসাব নেই। পরবর্তীকালে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচনা করেন গজনির সুলতান মাহমুদ। তিনি 17 বার ভারত আক্রমণ করে বহু মন্দির ভেঙে খুন, জখম, লুট চালিয়েছিল। মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করে। স্থানীয় রাজা ভীমদেব তুমুল লড়াই করেছিলেন মাহমুদের সঙ্গে। সেকালে সোমনাথ মন্দিরের ঐশ্বর্য ছিল ভারতের গৌরব। মাহমুদ তাকে ধূলিসাৎ করে 56টি কারুকার্য করা স্তম্ভ, চন্দন কাঠের দরজা, সোনা, রূপো, হিরে, মানিক যেখানে যা ছিল সব নিয়েও ক্ষান্ত হল না। জ্যোতির্লিঙ্গ সোমনাথকে ভেঙে 4 টুকরো করে তার 1 টুকরো মক্কায়, 1 টুকরো মদিনায় এবং 2 টুকরো গজনিতে নিয়ে যায়। ভীমদেব আবার নতুন করে মন্দির নির্মাণ করেন। গুজরাটের মহারাজা কুমারপাল অনেক উঁচু করে মন্দিরের চূড়ো সোনা দিয়ে বাঁধিয়ে দিলেন। মন্দিরের নাম দিলেন মেরু প্রাসাদ। সোমনাথ মন্দিরের ইতিহাস অল্প কথায় বলা সম্ভব নয়। বিধর্মীদের হাতে মোট 17 বার মন্দির ও বিগ্রহ বিধ্বস্ত হয়েছিল। আওরঙ্গজেবও এই মন্দির ভেঙেছিলেন। ইতিহাসের যুগ পার হলেও 1947 সালের 12ই মে সর্দার বল্লভভাই প্যাটেল নতুন করে সোমনাথ মন্দির গড়ে তোলার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী 1951 সালের 12ই মে নতুন সোমনাথ লিঙ্গ স্থাপন করলেন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। তবে দুঃখের বিষয়, আদি জ্যোতির্লিঙ্গ বিলুপ্তই হয়ে গেল। কিন্তু বর্তমানকালের সোমনাথ লিঙ্গ শরীরে আশ্চর্যজনকভাবে সেই আদি জ্যোতির্লিঙ্গরই প্রভাব। কেননা দেবাদিদেব মহাদেব চন্দ্রদেবকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে প্রভাসেই যে অবস্থান করেন এবং তিনি প্রকট ওই লিঙ্গ শরীরেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে শ্রীশৈলের মল্লিকার্জুন। চোখ রাখুন আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।